হ্যালো বন্ধুরা, গত বছর একটা কোম্পানি তাদের রকেট লঞ্চ করার নতুন একটা সিস্টেম টেস্ট করেছিল। এই কোম্পানিটার নাম হলো স্পিন লঞ্চ। যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে এরা কোনো রকেটকে একটা ভ্যাকিউম চেম্বারের মধ্যে কন্টিনিউয়াসলি স্পিন করে, মানে ঘুরিয়ে ঘুরিয়ে তার স্পিড বাড়িয়ে তারপর সেটাকে একটা টানেলের মধ্যে দিয়ে স্পেসের মধ্যে বা বায়ুমণ্ডলের মধ্যে লঞ্চ করতে চাইছে। ওই টেস্টে তারা একটা ছোট্ট প্রজেক্টাইলকে মোটামুটি মাক 1 স্পিডেতে ভ্যাকিউম চেম্বারের মধ্যে খুব দ্রুত গতিতে ঘুরিয়ে বায়ুমণ্ডলের মধ্যে লঞ্চ করে দিয়েছিল। আর এই কাজের জন্য তারা ইউজ করেছিল টোটালি ইলেকট্রিক্যাল পাওয়ার। তবে যে সিস্টেমটাতে তারা টেস্ট করেছিল সেটা একটা ছোট ডেমনস্ট্রেটর সিস্টেম। অতএব অ্যাকচুয়াল রকেটকে লঞ্চ করতে গেলে এর থেকে অনেক বড় সিস্টেম তাদের লাগবে। অ্যাকচুয়ালি কোনো স্যাটেলাইটকে মহাকাশে পাঠানোর জন্য রকেটের পরিবর্তে কোনো অল্টারনেটিভ প্রসেস ইউজ করা যায় কিনা তার জন্য অনেক রিসার্চ চলেছে এর আগেও। একদিকে যেমন আমরা জানি যে রকেটই হলো সেই মেন পদ্ধতি যার সাহায্যে কোনো অবজেক্টকে, কোনো স্যাটেলাইটকে বা কোনো স্পেস স্যাটেলকে মহাকাশের মধ্যে লঞ্চ করা হয়ে এসেছিল এবং ফিউচারেও হবে। তবে একটা রকেটকে স্পেসের মধ্যে লঞ্চ করতে গেলে তার জন্য প্রচুর খরচ হয়। তার সাথে একটা রকেট ইঞ্জিন পলিউশনও অনেক বেশি করে। এই কারণে অনেক কোম্পানি, অনেক সায়েন্টিস্টরা রকেটের পরিবর্তে অন্য কোনো পদ্ধতিকে ব্যবহার করে কোনো স্যাটেলাইটকে মহাকাশে লঞ্চ করা যায় কিনা সেই ব্যাপারে রিসার্চ করে এসেছিল অনেকদিন আগে থেকে। এই রিসার্চের মধ্যে সবথেকে অন্যতম হলো হার্প প্রজেক্ট, অর্থাৎ হাই অ্যালটিটিউড রিসার্চ প্রজেক্ট। এই হার্প প্রজেক্ট কি ছিল সেটা সম্পর্কে পরে আলোচনা করছি। তবে এদিকে যদিও স্পিন লঞ্চ বলছে যে তারা কাইনেটিক এনার্জিকে ব্যবহার করে কোনো স্যাটেলাইটকে মহাকাশে পাঠিয়ে দেবে, তবে তা সত্ত্বেও এদের মেন প্রজেক্টাইলের লাস্ট স্টেজে কিন্তু তাদের রকেটকে ব্যবহার করতে হবে। তার মানে কাইনেটিক এনার্জির সাহায্যে তারা তাদের প্রজেক্টাইলকে মহাকাশের মধ্যে কিছু দূর পর্যন্ত তো পাঠাতে পারবে, কিন্তু সেটাকে পৃথিবীর অভিকর্ষের বাইরে যাবার জন্য তাদের লাস্ট স্টেজেতে একটা রকেটকেও ব্যবহার করতে হবে। তবে চলুন আজকে ভিডিওতে আমরা জানার এবং একটু বোঝার চেষ্টা করি যে এই স্পিন লঞ্চের প্রজেক্ট আদৌ সাকসেসফুল হবে কি। সবার আগে আমাদের জানতে হবে যে রকেট ছাড়া অন্য সিস্টেমকে বা অন্য কোনো পদ্ধতিকে ব্যবহার করে কোনো স্যাটেলাইটকে বা কোনো অবজেক্টকে মহাকাশে লঞ্চ করার জন্য বৈজ্ঞানিকরা অল্টারনেটিভ রাস্তা কেন খুঁজে এসছে। সোজা ভাষায় বললে বড় বড় রকেটের মধ্যে প্রবলেম কি আছে। সবার প্রথম সমস্যা হলো যে রকেটগুলোকে ব্যবহার করে কোনো স্যাটেলাইটকে মহাকাশে লঞ্চ করা হয় সেগুলো বিশাল বড় মানে বিশাল বড়। হয়তো ফাঁকা জায়গা থেকে ওই রকেটগুলোকে লঞ্চ করা হয় বলে কেউ ভালোভাবে বুঝতে পারে না ওগুলো কত বড়। অ্যাকচুয়ালি ওই রকেটগুলোর পাশে যদি কোনো বড় বিল্ডিংকেও রাখা যায় তবে বিল্ডিংগুলো ছোট মনে হবে। দ্বিতীয়ত, এই রকেটগুলোকে স্পেসে লঞ্চ করার জন্য প্রচুর খরচ হয়। তার সাথে কন্টিনিউয়াসলি পর রকেট লঞ্চ করা সম্ভব নয় একই জায়গা থেকে। কোনো জায়গা থেকে একটা রকেটকে লঞ্চ করার পর মিনিমাম কয়েক সপ্তাহ টাইম লেগে যেতে পারে দ্বিতীয় আরেকটা রকেটকে লঞ্চ করার জন্য। এরপরে আরেকটা প্রবলেম হলো এই রকেটগুলো পলিউশন অনেক বেশি করে। তবে পলিউশনের ব্যাপারে একটা জিনিস আমি বলে দিই, সেটা হলো যে অনেক জিনিসকে দেখলে মনে হয় যে বেশি পলিউশন করছে, একইভাবে অনেক জিনিসকে দেখলে মনে হয় যে সেটা কম পলিউশন করছে। যেমন ধরুন, যদি একটা ডিজেল গাড়ি আর একটা ইলেকট্রিক গাড়ির কম্পেয়ার করা যায় এবং আপনাকে জিজ্ঞেস করা যায় যে কোনটা বেশি পলিউশন করে, তাহলে চোখ বন্ধ করে আপনাদের মধ্যে 90% মানুষ বলবে যে ডিজেল গাড়ি বেশি পলিউশন করে। কিন্তু ভালোভাবে যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন যে ইলেকট্রিক গাড়িও কম পলিউশন করে না। প্রথমত, যে ইলেকট্রিক আমরা বাড়িতে ব্যবহার করি, যার সাহায্যে ওই গাড়িগুলোকে চার্জ দেওয়া হয়, সেগুলো আসে কোল পাওয়ার প্ল্যান্ট থেকে। এবার কোল পাওয়ার প্ল্যান্টে কোলকে মানে কয়লাকে পোড়ালে তারপর ওই ইলেকট্রিকটা তৈরি হয়। তারপর ইলেকট্রিক যখন তৈরি হয় তখন সেখানে এনার্জি লস হয়। তার সাথে ওই ইলেকট্রিক যখন ট্রান্সমিশন লাইনের সাহায্যে আমাদের বাড়ি পর্যন্ত আসে সেখানেও এনার্জি লস হয়। এর উপর আরও একটা জিনিস আছে যে কয়লাগুলোকে ট্রেনের সাহায্যে পাওয়ার প্ল্যান্ট পর্যন্ত আনতে হয়। তার মানে ট্রেন যে ইলেকট্রিকটা ব্যবহার করে ওই কয়লাগুলোকে নিয়ে আসে সেখানেও পাওয়ার লস হয়। সুতরাং ভালোভাবে যদি আপনি বিচার করেন তাহলে বুঝতে পারবেন যে ইলেকট্রিক যদি রিনিউয়েবল সোর্স থেকে না আসে তাহলে ইলেকট্রিক গাড়িগুলো ততটাই পলিউশন করে বা তার থেকে বেশি পলিউশন করে যতটা একটা ডিজেল গাড়ি করে থাকে। এরপরে রকেটের মধ্যে আরও একটা প্রবলেম হলো, সেটা হলো এই রকেটগুলো খুবই কমপ্লিকেটেড। তাই বৈজ্ঞানিকরা সবসময় চায় যদি কোনো একটা সিম্পল মেথড থাকে যার সাহায্যে কোনো স্যাটেলাইটকে মহাকাশের মধ্যে লঞ্চ করা যায় তাহলে কতই না ভালো হতো। এখানেই চলে আসে স্পিন লঞ্চ। তাদের কথা অনুযায়ী এত রকেটের কি দরকার ভাই, জাস্ট স্যাটেলাইটকে ধরে মহাকাশের মধ্যে ছুড়ে দাও তাহলেই কাজ হয়ে যাবে। এবার দেখা যাক স্পিন লঞ্চ অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে।
এখানে আপনি যেমন দেখতে পাচ্ছেন যে স্পিন লঞ্চের মধ্যে একটা রোটেটিং আর্ম একটা ভ্যাকিউম চেম্বারের মধ্যে একটা প্রজেক্টাইলকে ঘুরিয়ে 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 মহাকাশে ছেড়ে দিচ্ছে। মানে ঠিক যেমন আমরা ছোটবেলায় কোনো সুতোর মধ্যে কোনো ঢিল বেঁধে জোরে 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 ঘুরিয়ে দূরে ছুঁড়ে ফেলে দিতাম, তেমন। এবার আপনার এখানে মনে হতে পারে যে এরা রাউন্ড টিউবকে কেন ব্যবহার করলো, সোজা পাইপকে কেন ব্যবহার করলো না। তো স্ট্রেট পাইপের সাহায্যে যদি কোনো প্রজেক্টাইলকে লঞ্চ করতে হয় তাহলে প্রচুর এনার্জি লাগে। যেমন ধরুন কোনো ব্যাটেলশিপের যে বড় বড় বন্দুকগুলো হয় কিংবা কোনো বড় আর্টিলারি বন্দুকগুলো হয় যেখানে লম্বা সোজা পাইপ থাকে, সেই পাইপের সাহায্যেও প্রজেক্টাইলকে লঞ্চ করা যায়, কিন্তু সেখানে প্রচুর এনার্জি লাগে, প্রচুর পাউডার লাগে, সেটাকে ব্লাস্ট করার পরেই ওই প্রজেক্টাইলটাকে লঞ্চ করা যায়। কিন্তু এক্ষেত্রে কোনো রকম কোনো ব্লাস্ট হবে না, জাস্ট ঘুরিয়ে প্রজেক্টাইলকে আকাশে ছেড়ে দেবে। এছাড়াও কোনো জিনিসকে যদি ঘোরানো যায় তাহলে আপনি সেটার মধ্যে স্পিড বিল্ড আপ করতে পারবেন। মানে যেমন কোনো মোটর আছে, সেই মোটরটাকে সুইচ মারলেই তো ফুল স্পিডে ঘোরে না, ফুল স্পিডে ঘোরার জন্য মোটরটাকে একটু টাইম দিতে হয়। এবারে প্রজেক্টাইলটাও যেহেতু অনেক ভারী হবে, তাই স্পিনিং আর্মের মধ্যে ওটাকে অ্যাটাচ করে প্রথমে ধীরে ধীরে ঘোরানো হবে, তারপর আস্তে আস্তে স্পিড বিল্ড আপ হবে। কিন্তু অত বড় এবং ভারী প্রজেক্টাইলকে নর্মাল বায়ুমণ্ডলের মধ্যে ঘোরানো সম্ভব নয় অত স্পিডে। এই জন্য স্পিন করার জন্য তারা যে চেম্বারটাকে ব্যবহার করবে সেটা টোটালি ভ্যাকিউম চেম্বার হবে। তার মানে ওই চেম্বারের মধ্যে কোনো রকম কোনো বাতাস থাকবে না, টোটালি ভ্যাকিউম থাকবে। তাই ঘোরানোর সময় বায়ুমণ্ডলে কোনো প্রেসার কাজ করবে না ওই প্রজেক্টাইলটার ওপর। এবার এত স্পিডেতেও যদি কোনো জিনিসকে বায়ুমণ্ডলের মধ্যে লঞ্চ করা হয় তাহলেও বায়ুমণ্ডল সেটাকে বেশি দূর পর্যন্ত যেতে দেয় না। যতক্ষণ প্রজেক্টাইলটা ঘুরছিল ততক্ষণ তো ওটা স্পিড বিল্ড আপ করছিল, কিন্তু যখনই ওই প্রজেক্টাইলকে বায়ুমণ্ডলের মধ্যে ছাড়া হবে তারপরে থেকেই ওই প্রজেক্টাইলটা নিজের স্পিডকে ধীরে ধীরে লুজ করতে শুরু করবে, তার মানে স্পিড ধীরে ধীরে কমে যাবে। তাই লোয়ার অ্যাটমসফিয়ারটাকে পার করার পরে যখন প্রজেক্টাইলটা পাতলা অ্যাটমসফিয়ারের মধ্যে যাবে তখন এরপরে ওটাকে আরও উঁচুতে নিয়ে যাওয়ার জন্য ওর মধ্যে একটা রকেটও লাগানো থাকবে। অ্যাকচুয়ালি কোনো রকেটকে লঞ্চ করার জন্য সব থেকে বড় যেটা সমস্যা সেটা হলো আমাদের অ্যাটমসফিয়ার, অর্থাৎ বায়ুমণ্ডলই কোনো জিনিসকে পৃথিবীর বাইরে যেতে সব থেকে বেশি বাধা দেয়। আমাদের বায়ুমণ্ডলের কার্মেন লাইন 100 কিলোমিটার উপরে মনে করা হয়। এর উপরে চলে গেলে মানে 120 বা 150 কিলোমিটারে গেলে আপনি কোনো স্যাটেলাইটকে লোয়ার অরবিটে প্লেস করে আসতে পারেন, এটা ঠিক। কিন্তু কোনো স্যাটেলাইটকে অরবিটে লঞ্চ করতে গেলে একটা রকেটকে 100 কিলোমিটার থেকেও অনেক বেশি পথকে ট্রাভেল করতে হয়। এর কারণ হলো স্ট্রেট 100 কিলোমিটার উপরে গিয়ে আপনি কোনো স্যাটেলাইটকে মহাকাশে লঞ্চ করতে পারবেন না, কারণ সোজা যদি গিয়ে কোনো স্যাটেলাইটকে লঞ্চ করা হয় তবে সেটা আবার পৃথিবীতে পড়ে যাবে। তাই কোনো স্যাটেলাইটকে অরবিটে লঞ্চ করতে গেলে আপনাকে পৃথিবীর অরবিটের পথকে ফলো করতে হবে। এই জন্য আপনি যদি কোনো রকেট লঞ্চকে ভালোভাবে পর্যবেক্ষণ করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে কোনো রকেট একেবারে স্ট্রেট সোজা উপর দিকে উঠে যায় না। একটা দূরত্ব অতিক্রম করার পর রকেটটা টার্ন নিয়ে পৃথিবীর প্যারালালি উড়তে শুরু করে। পৃথিবীর প্যারালালি কোনো রকেটের এই পথটাকে অরবিটাল ট্র্যাজেক্টরি বলা হয়। সুতরাং স্পিন লঞ্চের সাহায্যে কোনো প্রজেক্টাইলকে সোজাসুজি উপরে থ্রো করলে কাজ মিটে যাবে না, একে অরবিটাল ট্র্যাজেক্টরিতে থ্রো করতে হবে, যার জন্য শুধু স্পিন করে উপরে ছেড়ে দিলে কাজ চলবে না, ওর মধ্যে একটা রকেটও লাগাতে হবে, যেটা অরবিটাল ট্র্যাজেক্টরিতে প্রায় 28,000 কিলোমিটার প্রতি ঘন্টাতে কোনো স্যাটেলাইটকে পৃথিবীর অরবিটেতে লঞ্চ করতে পারে। অতএব আপনারা বুঝতে পারছেন যে এই সিস্টেমটাকে ব্যবহার করার পরেও এর মধ্যে রকেটকে লাগাতেই হচ্ছে। অতএব আমরা দেখতে পাচ্ছি যে এরা একটা ডিসপোজেবল রকেট তৈরি করছে, তার সাথে স্পিন লঞ্চের পুরো একটা সিস্টেমও তৈরি করছে। এবার এরা যেটা টেস্ট করেছিল ওটা তো একটা প্রোটোটাইপ ছিল, কিন্তু অ্যাকচুয়াল স্যাটেলাইটকে লঞ্চ করতে গেলে এদের আরো অনেক বড় সিস্টেম লাগবে, সুতরাং আরো বড় ভ্যাকিউম চেম্বারও তাদের লাগবে। ভ্যাকিউম চেম্বারের প্রবলেমটা হলো ভ্যাকিউম চেম্বার যত বড় হবে তার খরচও তত বেশি হবে। ওই ভ্যাকিউম চেম্বারের দেয়ালগুলোকেও অনেক মোটা বানাতে হবে, সুতরাং খরচ কমানোর জায়গায় সেই ধীরে ধীরে বেড়েই যাবে। তার উপর ওই ভ্যাকিউম চেম্বারের মধ্যে প্রজেক্টাইলটা অত স্পিডেতে ঘুরবে, যদি প্রপার অ্যাকুরেট টাইমে লঞ্চ করতে না পারে তাহলে যে অ্যাক্সিডেন্টটা হবে সেটা মারাত্মক হবে। এবার আপনার মাথায় আসতে পারে যে এই সিস্টেমটা যদি এতই কমপ্লিকেটেড হয় তাহলে ইনভেস্টররা এই কোম্পানিতে টাকা লাগাচ্ছেই বা কেন। এর কারণ হলো ইতিহাসে এরকম একটা রিসার্চ হয়েছিল যা সাকসেসফুলি কোনো প্রজেক্টাইলকে 180 কিলোমিটার দূর পর্যন্ত লঞ্চ করতে পেরেছিল। আর এই প্রজেক্টটা ছিল হার্প প্রজেক্ট, অর্থাৎ হাই অ্যালটিটিউড রিসার্চ প্রজেক্ট। তবে এটা টোটালি একটা রিসার্চ প্রজেক্ট ছিল। এই প্রজেক্টে পুরনো যুদ্ধ জাহাজে যে বড় বড় বন্দুক লাগানো থাকতো সেই বন্দুকের দুটো ব্যারেলকে জুড়ে একটা বড় ব্যারেল তৈরি করা হয়েছিল এবং তার সাহায্যে একটা প্রজেক্টাইলকে মহাকাশে 180 কিলোমিটার পর্যন্ত দূরে লঞ্চ করে পেরেছিল তারা, আর এটা একটা ওয়ার্ল্ড রেকর্ড। তবে এই প্রজেক্টটাকে ICBM অর্থাৎ ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল
যখন তার লাস্ট স্টেজে থাকে সেইটাকে রিসার্চ করার জন্য বানানো হয়েছিল। তবে এক্ষেত্রে স্পিন লঞ্চ কোম্পানি এই প্রজেক্টের সাকসেসকে দেখিয়ে ইনভেস্টরদের কাছ থেকে টাকা নিচ্ছে। এবার ব্যাপার হলো, তাদের যদি সেই ডিসপোজেবল রকেটকে ব্যবহার করেই কোনো স্যাটেলাইটকে অরবিটে লঞ্চ করতে হয়, তাহলে ওরকম পদ্ধতি তো অলরেডি আমাদের কাছে আছে। তার সাথে স্পেস এক্স এর মতো কোম্পানি চলে এসছে যারা রিনিউয়েবল রকেটকে ব্যবহার করছে, মানে একটা রকেটকে তারা একাধিকবার ব্যবহার করতে পারছে। তাই আমার মনে হয় না যে স্পিন লঞ্চের প্রজেক্টটা খুব একটা বেশি সাকসেসফুল হতে পারবে ফিউচারে। হ্যাঁ, তবে হতে পারে হয়তো তারা একটা দুটো লঞ্চ করে দিল, কিন্তু কমার্শিয়াল স্যাটেলাইট লঞ্চের মার্কেটে এত বেশি কম্পিটিশন, সেক্ষেত্রে তারা অন্যান্য কোম্পানির সঙ্গে কম্পিট করতে পারবে কিনা সেটা নিয়ে আমার মনের মধ্যে সন্দেহ আছে। তবে এই সিস্টেমটা সম্পর্কে আপনার কি মনে হয় সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অন্য বন্ধুদের সঙ্গে শেয়ার করতে এবং একটা লাইক করতে একদম ভুলবেন না। চ্যানেলে আপনি নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটা অন করে নেবেন। আর আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন তবে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরে ভিডিওর সাথে। ততক্ষণের জন্য স্ক্রিনের এই ভিডিওগুলোর মধ্যে যে কোনো একটা আপনি এনজয় করতে পারেন। ধন্যবাদ।